সকলকে জানাই আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আমরা আজকে একটা প্রাকৃতিক পরিবেশে বসেছি। এই প্রাকৃতিক পরিবেশে বসার মূল কারণ হচ্ছে আমরা বিষকে অ্যাভয়েড করি, প্রকৃতি থেকে আমরা অ্যান্টিবায়োটিক গ্রহণ করি, সুস্থ থাকতে চেষ্টা করি। এই জন্য আমরা আজকে ডক্টর আমিনুল ইসলামের সাথে আমরা এখানে একত্রিত হয়েছি এই প্রাকৃতিক পরিবেশে, এবং খুব সাধারণভাবে আমাদের দৈনন্দিন জীবনের যে খুঁটিনাটি রোগ বালাই আছে এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমার প্রথম জানতে চাওয়া হবে, এই যে বাংলাদেশে শিশুদের ডায়রিয়া হয়, ডায়রিয়া প্রচুর শিশু মারা যায়, এই ডায়রিয়ার আসলে বাচ্চাদের ডায়রিয়াটা বেশি হয় কেন, কি কারণ? ধন্যবাদ মানে আপনি আপনার জায়গা থেকে কিভাবে দেখেন? ধন্যবাদ খলিলুর রহমান সাহেব আপনাকে এবং চ্যানেলের সব দর্শকদেরকে আমার তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসলে শিশুদের বাংলাদেশে বিশেষ করে শিশু মৃত্যুর হারের 1 নম্বর কারণ কিন্তু ডায়রিয়া, এবং 2 নম্বর কারণ হলো শ্বাসকষ্টজনিত কারণ, আমরা যেটা মেডিকেল টার্মে অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন বলি, ARI। ডায়রিয়া কেন হয় এটা যদি বলতে হয় তাহলে প্রথমে বলতে হবে যে আমাদের যে শিশুরা জন্মগ্রহণ করে এরা জন্মগতভাবেই অনেকেই লো বার্থ ওয়েট, যেটা ওজন কম নিয়ে জন্মগ্রহণ করে। ওজন কম নিয়ে জন্মগ্রহণ করলে তার বডি রেজিস্ট্যান্স যেটা এটা একটু কম থাকে। এই জন্য আমরা এখন বেশি জোর দেই যে গর্ভকালীন সময়ে যে অ্যান্টিনেটাল চেক আপ, এটার উপরে আমরা খুব জোর দেওয়া হয়। অ্যান্টিনেটাল চেক আপ যদি সে ঠিক মতো করে, বাচ্চার ওজন যদি ঠিক হয়, ডায়রিয়া এবং ARI ডিজিজ এগুলি কম হয় এবং শিশু মৃত্যুর হারও অনেকটা কমে যাবে। আপনি জানেন যে এক সময় 70-80 দশকে বাংলাদেশে শিশু মৃত্যুর হার অনেক বেশি ছিল। এই অ্যান্টিনেটাল চেক আপ এবং এই পোস্টনেটাল চেক আপের জন্য আমাদের শিশু মৃত্যুর হার কিন্তু অনেক কমে গিয়েছে। আর ডায়রিয়া, শিশুদের যে ডায়রিয়া হয় একটা কিছু তো আছে আপনার জীবাণুঘটিত কারণে, যেমন ভাইরাস জনিত কারণে, ব্যাকটেরিয়া জনিত কারণে হয়, সেটা আছে। প্লাস এই জন্য আমরা বলি যে মা এবং সবাইকে একটু মানে নিট অ্যান্ড ক্লিন রাখা আর কি। যেমন শিশুরা দেখবেন সবসময় একটা অভ্যাস হলো তারা কোনো কিছু পাইলেই মুখে দিতে চায়। স্পেসিফিক্যালি দেখবেন যে আঙ্গুল মুখে দিতে চায় ছোট শিশুরা, এবং এই আঙ্গুলের মধ্যে তার যে জীবাণু থাকে এইটা সে কিন্তু নিয়ে নেয়, খেয়ে ফেলে এক সময় তার ভাইরাস আক্রমণ শরীরে হয়ে যায়। এটা একটা কারণ। এই জন্য আমরা বলি যে মা এবং শিশুকে সবসময় যত্ন রাখতে আর কি, শিশুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আর কি, এটা আমরা বলি। আর একটা কারণ হলো যে আমরা যেটা বললাম যে ডায়রিয়া জনিত কারণে আমরা শিশুকে এখন শিশু মৃত্যুর হার অনেকটা কমে গেছে। যে বাংলাদেশে যেমন ওর স্যালাইন যেটা আবিষ্কার হয়েছে, মানে ওরাল রিহাইড্রেশন সল্ট, যেটা এটা আপনার খুবই উপকারী। কারণ মারা তো যায় শুধুমাত্র ডিহাইড্রেশনের জন্যই। আপনি যতই সে ডায়রিয়া হোক, আপনি যদি তাকে পরিমিত প্রচুর পরিমাণে ওর স্যালাইন খাওয়াইতে থাকেন তাহলে কখনোই সে শিশুটি ডিহাইড্রেশন জনিত কারণে মারা যাবে না। এখন আগের দিনে মানুষের এখনো আছে একটা ভুল ধারণা আছে যে শিশু পায়খানা করছে তাকে পানি খাওয়ানো যাবে না। দিস ইজ রং কনসেপ্ট। আসলে তার পানি আপনার লস হচ্ছে, আপনি তাকে মুখে ওর স্যালাইন যত লস হচ্ছে তত আপনি দিতে থাকেন, এক সময় তার ডিহাইড্রেশনটা ওভারকাম হয়ে যাবে। এক্ষেত্রে কি রাইস স্যালাইনের ব্যবহার? হ্যাঁ, ভেরি গুড। রাইস স্যালাইন আমাদের ICD-10 যে স্যালাইনটা বানাইছে, রাইস বেস স্যালাইন, খুবই এনার্জেটিক এবং খুব সাইন্টিফিক, এটা খুব ভালো। আচ্ছা, এই যে ডায়রিয়া গুলো হয়, মানে ডায়রিয়ার তো অনেক প্রকারভেদ আছে, কি কি ধরনের হয়? যেমন শিগোলোসিস হয়, মানে রক্ত আমাশয় হয়, আরো এরকম যে আপনার রোটা ভাইরাস। শিশুদের যে ডায়রিয়া হয়, শিশুদের মেইনলি 95% ভাইরাস জনিত কারণে, রোটা ভাইরাস। আর এই যে শিগেলোসিসের ইনফেকশন খুবই রেয়ার এখন বাংলাদেশে। ব্যাকটেরিয়া, শিগেলা, সালমোনেলা, টাইফয়েড এগুলি এখন অনেক কম হয়। হ্যাঁ, এখন মানুষ অনেক সচেতন হয়েছে। দেখবেন যে মানুষ খাওয়ার আগে সবাই হাত ধোয়, এখন কিন্তু মানুষ অনেক সচেতন হয়েছে। সুতরাং এই শিগেলা ইনফেকশন, টাইফয়েড ইনফেকশন এগুলি কম হয়। বা ভাইরাসগুলি হয় কি, ভাইরাসের এটা তো খুব কম, এইটা খুব দ্রুত আপনার আক্রান্ত করে ফেলে। থ্যাংক ইউ। আপনি তো খুব সাধারণ মানের প্রচুর পেশেন্ট প্রতিদিনই দেখেন, এবং গ্রাম অঞ্চলের প্রচুর পেশেন্ট দেখেন। গ্রাম অঞ্চলের
আসলে মেইন ডিজিজগুলো কি কি হয়? এখানে শিশুদের যে মেইন দুইটাই পাওয়া যায়, একটা হলো ডায়রিয়া, এখন আছে ভালো, বাট এআরআই প্রচুর পেশেন্ট আমরা পাই, মানে সিজনাল শ্বাসতন্ত্রের রোগী। শ্বাসকষ্টজনিত কারণ প্রচুর পাওয়া যায়। এটা হলো কি আপনার ধরেন এনভায়রনমেন্ট পলিউটেড হয়ে গেছে, আচ্ছা বিশেষ করে আরবান এলাকায় দেখবেন যে বাতাসে সীসার পরিমাণ অনেক বেশি আচ্ছা। এবং আপনার ডাস্টের পরিমাণ বেশি, যার জন্য শিশুরা খুব দ্রুত আপনার শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে যায়। এখন বাংলাদেশে প্রচুর শিশু আপনার শ্বাসকষ্টজনিত কারণে আমরা পাই হাসপাতালে। যেমন আমাদের যে হসপিটাল আছে, আমি যে হসপিটালে কাজ করি, এখানে যে ওয়ার্ড শিশুদের, ধরেন শিশু ওয়ার্ডে আমাদের ম্যাক্সিমাম পেশেন্ট এআরআই, মানে শ্বাসকষ্টজনিত রোগ। ডায়রিয়ার পেশেন্ট খুবই কম আছে, বাট খুব কম। সুতরাং দেখেন এটা কিন্তু ফার্স্ট কজ অফ এতে চলে আসছে। এই যে শিশুগুলো এআরআই নিয়ে আসে, মানে শ্বাসকষ্ট নিয়ে আসে, এগুলোর মধ্যে আপনারা কি অ্যাজমা পান? অ্যাজমা আছে, হ্যাঁ, অ্যাজমা আছে? ইনফ্যান্টাইল অ্যাজমা আচ্ছা। পাওয়া যায়, আছে এখনো। এই ইনফ্যান্টাইল অ্যাজমা যেগুলি আমরা পাই, এগুলি ওই বাবা মাকে আমরা সাজেশন দিই যে তোমরা চিকিৎসাধীন থাকবা, বাট আফটার সার্টেন পিরিয়ড 5-6 বছর পরে আস্তে আস্তে তার এটা কমে যাবে, এটা কমে যাবে। এবং ইনফ্যান্টাইল অ্যাজমা কিন্তু আস্তে 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 কিউর হয়ে যায় তার। এটার জন্য আমরা কিছু ওষুধপত্র আছে মেডিকেল সায়েন্সে, ওইগুলি দেওয়া লাগে, দেই এই আর কি। আচ্ছা, আরেকটা রোগ আছে, সেটা হলো এটা বাংলাদেশে এখন প্রচুর। এটা শিশু না, এটা বয়স্ক যারা ওদেরই বেশি। সেটা হচ্ছে অল্পতেই 1 দিন 2 দিন 3 দিন পর পর ঠান্ডা লেগে যাওয়া, হঠাৎ করে ঠান্ডা সর্দি আর হাঁচি কাশি, এইটা থাকবে 5 দিন 7 দিন, আবার বন্ধ হয়ে যায়, আবার 7 দিন 8 দিন পরে শুরু হয়। এই যে এই রোগটা হচ্ছে, এটা কি আপনার পরিবেশের কারণে? এইটা শুধুমাত্র পরিবেশের কারণ, এটা এই যে আচ্ছা। এনভায়রনমেন্টাল পলিউশনের জন্য, আচ্ছা শুধুমাত্র এনভায়রনমেন্টাল পলিউশন। এটা কিন্তু দেখেন পেরিফেরাল এলাকা, যেমন এই যে আমি যে এলাকায় থাকি, হুম। এই এলাকায় তো একটু খোলামেলা, ধরেন পাহাড়ি এলাকা, ঘন ঘাসপালা আছে, এইখানে কিন্তু এই ডিজিজগুলি এইটা আপনি কম। কম পাবেন। আপনি ঢাকা শহরে বাচ্চাদের এটা বিশেষ করে অনেক বেশি পাবেন, কারণ ঢাকা শহরে তো আপনার ধরুন ঘনবসতি প্লাস এয়ার পলিউশন মারাত্মক আকার ধারণ। বাংলাদেশে ঢাকা শহর তো এখন ওয়ার্ল্ডের 2-3টা মানে পলিউটেড শহরের মধ্যে একটা। একটা সুতরাং এখানে এটা আপনার এখানে ওভারকাম করানো অনেক কঠিন। এগুলি বড় বড় পদক্ষেপ সরকারিভাবে নেওয়া উচিত, নিলে হয়তো এটা এখান থেকে আমরা বাইরে হয়ে আসতে পারবো আর কি। না, এখন যারা সলভেন্ট বাবা মাকে আপনি কি সাজেশন দিবেন? বাচ্চাদের এরকম ঠান্ডা থেকে বাঁচার জন্য খুব প্রাকৃতিক পরিবেশে কি আসা উচিত? এটা এখন হয়েছে কি, এখন যারা সলভেন্ট আপনি বলতেছেন, সলভেন্ট সে তো থাকছে ঢাকা শহরে, ঢাকা শহরে থাকছে পলিউটেড এয়ারের মধ্যে থাকছে। এখন আমি আপনার মাধ্যমে দর্শকদেরকেও বলবো যে এখান থেকে অ্যাভয়েড করতে হইলে আপনাকে সপ্তাহে 1 দিন যদি যখন ছুটি থাকে, আপনি প্রতি সপ্তাহে 1 দিন বা 2 সপ্তাহে অবশ্যই 1 দিন বাইরে এরকম খোলামেলা জায়গায় বাচ্চাদেরকে শিশুদেরকে নিয়ে আসুন, খেলাধুলা করুন, তাহলে তার এই জিনিসগুলি অনেকটা ওভারকাম করতে পারে। না, আমি আসলে কথা বলার কারণ হলো এয়ার পলিউশন নাই, এখানে হ্যাঁ। অক্সিজেনের পরিমাণ বেশি, অনেক বেশি। কার্বন ডাইঅক্সাইড পরিমাণ কম, বাতাসের অন্যান্য পার্টিকেলস এর মানে আজে বাজে পার্টিকেল গুলো কম থাকে, এই কারণে বলার উদ্দেশ্য আর কি। তা আমরা তো চাই আমরা বিষ পানে যেন আমরা মৃত্যু না করি, আমরা ঔষধ ছাড়া আমরা সুস্থ থাকতে চাই যতক্ষণ সম্ভব। যদি ঔষধ ছাড়া সুস্থ থাকতে হয়, তাহলে আপনাকে এরকম পরিবেশে আপনাকে হ্যাঁ। থাকতে, এবং শুধু তো এটাই না, আপনাকে মোটিভেট করতে হবে যে ঢাকা শহরে গাছ লাগান, বিশেষ করে ছাদের। এখন ঢাকা শহরে কিছু কিছু জিনিস চালু হয়েছে, যেমন ছাদ বাগান। আপনি যে মানে গাছ আছে, ছাদগুলি যে আছে, এই ছাদ, প্রত্যেকটা ছাদে যদি আপনি মানে গ্রিন গাছ লাগাইতে পারেন, তাহলে তো আপনার অনেকটা আমরা ওভারকাম করতে পারি। এই ব্যাপারে সচেতনতার প্রয়োজন আছে আমি মনে করবো আর কি। গভর্নমেন্টও ইনিশিয়েটিভ নিতে পারে, মানুষকে মোটিভেট করতে পারে যে প্রত্যেকটা ছাদের জন্য সে গাছ লাগায়, কারণ ঢাকা শহরে তো জায়গা আপনার কম। যতটুকু জায়গা আছে ওইগুলিতে গাছ লাগান, তাহলে একমাত্র পরিবেশ উন্নয়নের জন্য গাছের বিকল্প নাই। যেহেতু আমরা একটা প্রাকৃতিক পরিবেশে আছি, চলেন আমরা একটু হাঁটতে হাঁটতে যদি চলেন, একটু কথা আমরা বলি সামনে। আরেকটা খুব কমন বিষয় আছে, এই চুলকানি, শরীরে প্রচুর চুলকানি থাকে। একটু আগে ঠান্ডা বলছিলেন, এটা যদি একটু বলতেন। চুলকানি যেটা, এগুলি তো কমন ডিজিজ, কমন, এই যে আমরা বলি অ্যালার্জি, আমার অ্যালার্জি, এই যে অ্যালার্জি, এটাকে খাওয়ার জন্য হয় না তার লাইফস্টাইলের কারণে? না, এইটা হলো কি, এটা খাবার বলা যাবে না, অ্যালার্জি এটা একটা ভ্যাগ জিনিস।
এটা যে কোনো কোন খাবার কার অ্যালার্জি হবে হ্যাঁ, এটা বলা বলা মুশকিল। এখন এই যে এটার জন্য আরেকটা কথা আসে আপনার ওই আগের কথাই, যে এয়ার পলিউশন, দিস ইজ অলসো এ বিগ ফ্যাক্টর। আচ্ছা, পলিউশন যদি আপনার খাবার দাবার আমরা যে খাই দেখেন, এগুলি তো ওইরকম মানে আমাদের বাংলাদেশের খাবারের যে মান, সবজি বলেন যাই কিছুই এত ওইরকম মানে টাটকা শাকসবজি আমরা পাই না। পয়জনাস খাওয়াই বেশি। হ্যাঁ, আরেকটা হলো যে কোন অ্যালার্জি হতে পারে কোন খাবার, অনেকেই বলে যে গরুর মাংস, চিংড়ি মাছ, হ্যাঁ এগুলি কিছু কিছু ফ্যাক্টরসে অ্যালার্জিক হতে ফুড, পারে। বাট কার কোনটা অ্যালার্জি হবে এটা বলা মুশকিল। সুতরাং একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এগুলি সিম্পল জিনিস, এত ভয়ের কিছু নাই, এগুলি থাকবেই। একটু সাবধানে সতর্ক থাকা, একটু ক্লিন, নিট অ্যান্ড ক্লিন থাকা, পরিষ্কার পানি, পানিটাও একটা বিগ ফ্যাক্টর। আমরা যখন দেখছেন হ্যাঁ, ঢাকা শহরে নদীর পানি কালো হয়ে গেছে, এগুলি যারা গোসল করে তাদের চুলকানি, পেঁচটা এগুলি তো হবেই। আপনি দেখেন বুড়িগঙ্গা, শীতলক্ষার হ্যাঁ। পানি দেখেন, এইগুলি তো আসলে পানি একদিনে একটা হয়নি, ফ্যাক্টর। বিগ ফ্যাক্টর। এই একদিন আমরা একটা প্রোগ্রাম দেখেছি যে মানুষজন ওই পানিতেই গোসল করছে। ঢাকার যে বুড়িগঙ্গার পানি ওইটা অ্যাসিডিক, পিএইচ এর Acidic। মাত্রা 2 থেকে 2-3 2 দেখেন 3 হবে। তাহলে, হ্যাঁ এখানে এক সময় তো এনে মাছও বাঁচবে না। আমরা যে পানি পাই, একটা হলো পুকুর থেকে পাই, নলকূপের পানি পাই, ডিপ টিউবওয়েলের পানি পাই, নদীর পানি পাই। এখন আস্তে আস্তে দেখেন যে সব নদীগুলি বাংলাদেশের, বিশেষ করে শহর এলাকার কাছাকাছি যে নদীগুলি, এই নদীগুলি আরবানাইজেশনের কারণে, শহরায়নের হওয়ার জন্য এই ময়লা পড়তে পড়তে আস্তে 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 এইগুলি পানি সব আপনার মানে পলিউটেড হয়ে গেছে। আচ্ছা, এখন এইখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এইগুলি আমরা যে পানি খাই, ঢাকায় যেমন ওয়াসার যে পানি, যেটা এটাও দেখবেন যে সব বাসায় যে পানি আসে ফিল্টারিং করে আমরা খাচ্ছি, ব্যাকটেরিয়া ফ্রি করছি, কিন্তু এটার যে ইনগ্রেডিয়েন্ট তো আমরা মারতে পারছি না। আচ্ছা, সুতরাং এটা আমাদের কিছু কিছু ইম্প্যাক্ট তো আছেই। এখন এই পানিগুলি পলিউটেড হয়ে হয়ে অ্যাসিডিক পানি হয়ে গেছে। হ্যাঁ, এখন এক সময় আমরা আমরা ফিজিশিয়ানরা বলি যে আমরা অ্যালকালাইন পানি মানুষকে পান করার জন্য। তো অ্যালকালাইন পানি তো কিনে খাওয়া এটা আসলে সম্ভব। সবার পক্ষেই সম্ভব না, কখনোই সম্ভব না। সুতরাং এখন বাংলাদেশে বা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় হার্বাল বা আয়ুর্বেদ কিছু কিছু সিস্টেম আছে যে পানি অ্যালকালাইন করা যায়। এইটা হয়তো আপনারা ওই যারা হার্বাল নিয়ে কাজ করে, যারা ন্যাচারাল মেডিসিন নিয়ে কাজ করে, তাদের সাথে আপনারা আলোচনা করতে পারেন যে কীভাবে পানি অ্যালকালাইন করা যায়। এটা করতে পারলে ওই পানি যদি সারাদিনে অন্তত কিছু সময় খাওয়া যেতে পারে, তাহলে দেখবেন যে আপনার এটা শরীরের জন্য অনেক উপকার হবে। সুধী মণ্ডলী, এতক্ষণ আমরা আমাদের দৈনন্দিন জীবনের খুঁটিনাটি যে রোগগুলো বালাইতে আমরা ভুগি, এই বিষয়গুলো নিয়ে আমরা ডাক্তার আমিনুল ইসলামের সাথে বিস্তারিত আলাপ করেছি। উনি বাস্তবধর্মী সাজেশনগুলো আমাদের দিয়েছেন। আপনার চুলকানি কেন হয়, কিভাবে হয়, বাঁচার উপায় কি, এই বিষয়গুলো নিয়ে, তারপরে পানি নিয়ে উনি কথা বলেছেন। ধন্যবাদ ডাক্তার আমিনুল ইসলাম। আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এই সাথে আমি দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রাকৃতিক পরিবেশে বেড়াইতে আসুন। ধন্যবাদ।